নমস্কার, তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা মোটামুটি আছি। মোটামুটি এই কারণেই বললাম, গত 8 দিন যাবৎ ছেলের শরীরটা একটু খারাপ আছে। খারাপ বলতে এই সময়টা দেখবেন অনেকেরই হাম বা চিকেন পক্স হয়, তবে ছেলের হাম বা চিকেন পক্স কোনোটাই হয়নি, হয়েছে কক্সেকি ভাইরাস। এই অসুখের নামটা আমি এই প্রথমবারই শুনলাম। আমরা সাধারণত হাম বা চিকেন পক্সের সাথেই পরিচিত, তবে এই কক্সেকি ভাইরাস চিকেন পক্সেরই একটা ভ্যারিয়েশন। এটা বিশেষত ছোট বাচ্চাদেরই বেশিরভাগ হয়, ওই 6 মাস 8 মাস বা 1 বছর 1.5 বছরের বাচ্চাদের। বড়দের সাধারণত এই অসুখটা খুব একটা হয় না, তবে যেহেতু ছোঁয়াচে হয়তো কোথাও থেকে এসেছে। যাই হোক, এখন অনেকটাই ভালো আছে। হাতে পক্সের যেরকম দাগ হয়ে যায়, ঠিক সেই রকম ছোট ছোট দাগ হয়ে গেছে। আর পক্স যেমন সারা শরীরে বেরোয়, চিকেন পক্স যেমন সারা শরীরে বেরোয়, এই কক্সেকি ভাইরাসের দানাগুলো সারা শরীরে বেরোয় না, হয় মুখের ভেতরে, গলায়, টনসিলে, আর হাতের তালুতে, পায়ের তালুতে। বাচ্চাদের অবশ্য সারা শরীরে বেরোয়, বাচ্চাদের কষ্টটাও ভীষণই বেশি হয়। যাই হোক, এখন বেজে গেছে সকাল 6:15। 5:30 থেকে কিন্তু আমার রোজকার যেমন দিন শুরু হয়, ঠিক তেমনই আজকের দিনটাও শুরু হয়ে গেছে। সিঙ্কে যে সমস্ত বাসনপত্র ছিল মোটামুটি অনেক কিছুই খালি করে নিয়েছি। এই স্টিলের কড়াইটাতে আপনারা কিন্তু আমাকে মাঝে মধ্যেই রান্না করতে দেখেন, আর কড়াইয়ের এই ধারগুলোতে দেখুন কেমন কালো কালো ময়লা জমেছে। ময়লা বলতে তেল মশলা একসাথে জমে গিয়ে পুড়ে গিয়ে এরকম কালো কালো হয়ে যায়। অনেকেই আমার থেকে জানতে চান যে আমি কিভাবে আমার ইউটেন্সিলসগুলো ক্লিন রাখি বা পরিষ্কার রাখি। ক্লিনিংয়ের জন্য আমি কিছু ব্রাশ ব্যবহার করি, যেগুলোর সাহায্যে এই রকম তেলছিটে ময়লা বা পোড়া জায়গাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। এই ব্রাশগুলোর সাহায্যে পরিষ্কার করা ভীষণই সহজ। রোজকার রান্নাবান্না করতে গেলে তো তেল মশলা কড়াইয়ের গায়ে আটকে যায়, তবে যদি অবশ্য স্টিল বা অ্যালুমিনিয়ামের কড়াই হয়, সেইগুলোতেই এই ব্রাশের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করা যায়। ননস্টিক কড়াইতে বা মার্বেল ফিনিশ কড়াইতে কখনোই এই ব্রাশ ব্যবহার করবেন না, তাহলে আবার কড়াইগুলো বা ফ্রাই প্যানগুলো নষ্ট হয়ে যাবে। আর এই ময়লাগুলো যদি কড়াইয়ের গায়ে আটকে থাকে, সেই সময় যদি আমরা রান্না করি, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও একেবারেই ভালো হয় না। চারিদিকে এইভাবে পোড়া জায়গাগুলোকে ব্রাশের সাহায্যে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। এখনও কোনো রকম সাবান বা ডিশওয়াশার লিকুইড ব্যবহার করিনি, জাস্ট ব্রাশ দিয়ে আমি ঘষে নিচ্ছি। এরপরে স্কচ ব্রাইটের মধ্যে অল্প একটু ভিম লিকুইড নিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিলেই কড়াই একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। ব্রাশ দিয়ে ঘষে তুলে নেওয়ার পর প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ভিম লিকুইড আর স্কচ ব্রাইট দিয়ে কড়াইটাকে মেজে পরিষ্কার করে নেব। রান্নার ক্ষেত্রে আমার মনে হয় ননস্টিকের কড়াই ব্যবহার না করাই ভালো, স্টিল বা লোহার কড়াই ব্যবহার করা বেশি ভালো। তবে আমাদের ছোটোবেলায় আমাদের মাদেরকে স্টিলের কড়াইও ব্যবহার করতে দেখিনি, লোহার কড়াইতে রান্না করা হতো। তবে লোহার কড়াইতে রান্না করলে অনেক সময় দেখা যায় একটু কালচে রং হয়ে যায়। কালচে রং এই কারণেই হয়, যদি আমরা তার মধ্যে টক জাতীয় কোনো উপাদান বা উপকরণ ব্যবহার করি, সেক্ষেত্রে দেখবেন লোহার কড়াইতে রান্না করলে একটু কালচে ভাব আসে। কিন্তু লোহার কড়াই স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আমার মাকে তো দেখতাম ছোটোবেলায় লোহার খুন্তিও ব্যবহার করতো, তারপরে যখন স্টিলের খুন্তি উঠলো তখন স্টিলের খুন্তি ব্যবহার করতো। যাই হোক, এখন তো আমরা অনেক রকম বাসনপত্র ব্যবহার করি, কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো হচ্ছে লোহা বা স্টিল। দেখুন আমার কড়াইটা কেমন সুন্দর চকচকে হয়ে গেছে। এটাকে এবার পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখে দেব। আর এই যে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম,
মাছ ভাজতে গেলেও কিন্তু কড়াইয়ের গায়ে কখনোই লেগে যায় না। এটা আমার মেয়ার কোম্পানির স্টিলের কড়াই। আমি 3 বছর ধরে এই কড়াইটা ব্যবহার করছি। এই ব্রাশগুলো আমি অনেক বছর ধরেই ব্যবহার করছি। একটা প্যাকেটে এরকম 3টে করে ব্রাশ থাকে। আগে এগুলোর দাম ছিল 50 টাকা, এখন বেড়ে 75 টাকা হয়েছে। অনলাইনে তো পাওয়া যায়, আর তাছাড়া স্পেন্সারেও পাওয়া যায়, এবং আমি অবশ্য সবসময় এগুলোকে কিনি নিউ মার্কেট থেকে। এই ব্রাশটা কিন্তু একটু বেশ তুলনামূলক ওগুলোর থেকে নরম। এগুলো যেমন হার্ড, এগুলো তারের ব্রাশ। এগুলো একদম শক্ত তেল ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, আর ওই নরম ব্রাশটা দিয়ে আমি আমার হবসের নিচেটা পরিষ্কার করি। আর এই যে সরু দেখে পাতলা ব্রাশটা আছে, এটাও আমি নিউ মার্কেট থেকেই কিনেছি। কলের পেছনে জল জমে জমে কিন্তু বেশ একটা কেমন লালচে ভাব চলে আসে। এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে একদম সাদা ধবধবে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। কোনো রকম অ্যাসিড বা লিকুইড ওয়াশ ব্যবহার করবার প্রয়োজন পড়ে না। জাস্ট একটু ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে নিলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। কিচেন সিঙ্কের কলের পেছন দিকে জায়গাটা খুবই কম, ওখানে কিন্তু আবার ওই মোটা হলুদ ব্রাশটা আমি ব্যবহার করতে পারি না, সেই জন্যই এই ব্রাশটা আমি পারচেস করেছি। এটাও আমি নিউ মার্কেট থেকে কিনেছি। আপনারা নিউ মার্কেট থেকে না পেলে অনলাইন থেকেও এই ব্রাশগুলো পারচেস করতে পারেন। আর দেখুন, কোনায় কোনায় যে হলুদ হলুদ জল জমে ময়লা হয়ে গেছে, সেই ময়লাগুলো এই ব্রাশের সাহায্যে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। কলের চারিদিকটাও আমরা অনেক সময় কি করি, হারপিক লাগিয়ে রাখি বা ভিম লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করি। তবে আমি কোনো কিছুই ব্যবহার করি না, জাস্ট ব্রাশ দিয়ে ঘষে একদম সুন্দর করে পরিষ্কার করে নিই। এই যে সরু কলটা দেখছেন, এটা হচ্ছে আমার ওয়াটার পিউরিফায়ারের কল। আমি এও স্মিথের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করছি, আর এটা হচ্ছে আন্ডার সিঙ্ক ওয়াটার পিউরিফায়ার, মানে আমার সিঙ্কের নিচে পিউরিফায়ারটা লাগানো আছে, ওপরে কলটা লাগানো আছে। দেখুন, ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর তারপরে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। কোনো কোনায় জলের কোনো লালচে দাগও কিন্তু নেই। আর কলগুলোর নিচেও বেশ যথেষ্টই জল পড়ে পড়ে একটা কেমন লাল লাল দাগ হয়ে যায়। এই ব্রাশ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করলে সেই দাগটাও কিন্তু আর থাকে না। জল যেহেতু ব্যবহার করেছি, সেই জন্য শুকনো কাপড় দিয়ে কলটাকেও ভালো করে মুছে একদম শুকিয়ে নিচ্ছি, যাতে কলের গায়ে জলের কোনো সাদা দাগ না থাকে। দেখবেন জল লেগে লেগে কলের গায়ে কেমন যেন একটা সাদা সাদা দাগ হয়ে যায়। যদি সেই রকম দাগের সমস্যাতে আপনারা ভোগেন, তাহলে লেবু, খাবার সোডা আর একটু ভিম লিকুইড মিশিয়ে কলগুলোকে পাতলা কোনো সুতির কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলেই দেখবেন সাদা দাগটা আর থাকবে না। আর যদি তাতেও না যায়, তাহলে হারপিকের মধ্যে অল্প একটু জল মিশিয়ে কোনো ভিজে কাপড় দিয়ে কলটাকে ভালো করে 2-3 বার মুছে পরিষ্কার করে নেবেন, দেখবেন একদম সাদা দাগ থাকবে না। কিচেন সিঙ্কের পাইপলাইনের মুখে কিন্তু এরকম স্টিলের বাটি থাকে, সেগুলোর মধ্যেও কেমন জল জমে জমে একটা ময়লা তৈরি হয়ে যায়। আর এগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করলে সুন্দর পরিষ্কার হয়। এগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু আবার তারের ব্রাশ ব্যবহার করলে চলবে না। টুথব্রাশ বা তার থেকে একটু হার্ডি ব্রাশগুলো আপনারা ব্যবহার করবেন, দেখবেন একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাটিটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। সপ্তাহে একদিন রান্নাঘরের এই সমস্ত টুকিটাকি কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকেই করতে হয়, তাহলে দেখবেন রান্নাঘর সুন্দর পরিষ্কার থাকে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজকর্ম তো মোটামুটি হয়েই গেল। এবার নিজের জন্য একটু চিনি ছাড়া লিকার চা বানিয়ে নিলাম। আর এই যে চা পাতাটা রয়ে গেল, এটা আমি 2-3 দিন ধরে জমিয়ে তারপরে গাছে ব্যবহার করব, মানে গাছের গোড়ায় সার হিসেবে চা পাতাগুলোকে ব্যবহার করি। যাই হোক, এবার চাটা খেয়ে নিই।
চা খেতে খেতে যাদের থেকে আমি মাছ এবং সবজি কিনি তাদেরকে একবার ফোন করে নেব। ফোনেই আমি মোটামুটি বলে রাখি যে কী সবজি আমার লাগবে। ওনারা রেডি করে রাখেন, আমি জাস্ট গিয়ে উঠিয়ে নিয়ে আসি। এখন বাজে প্রায় 7:30। আগে এক গ্লাস জল খাবো, তারপরে চাটা খাবো। চায়ের সাথে আমি কখনোই বিস্কুট খাই না, কারণ বিস্কুটটাকে আমি একটু অ্যাভয়েডই করি। বিস্কুটে একে তো ময়দা আছে, তারপর চিনির ব্যবহারও হয়, সেই জন্য চেষ্টা করি বিস্কুটটাকে অ্যাভয়েড করে যদি এক মুঠো মুড়ি খেয়ে নেওয়া যায়। তো আজকে আর মুড়ি খেতেও ইচ্ছে করছে না, গ্লাস জল খেয়ে চা খেয়ে নেব। আর চা খেতে খেতে আমি প্রত্যেক দিন আমার দুটো চ্যানেলের প্রত্যেকের কমেন্টসগুলোকে পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করি। মোটামুটি 15-20 মিনিটই সময় পাই এগুলো করবার। আজকে সময়টা আরও কম, কারণ তাড়াতাড়ি রান্না করব, বাজারেও যেতে হবে। বাজারে গেলে বেশ অনেকটাই সময় চলে যায়, এর মধ্যে যার যার সাথে ফোনে কথা বলার সেটাও সেরে ফেলি। বাজারে কি সবজি আছে সেগুলো একবার ফোনে কথা বলে জেনে নিলাম, আর যার থেকে আমি মাছ আনি সেটাও একবার জেনে নিলাম যে আজকে বাজারে কি মাছ এসেছে। তারপরে ডিসাইড করি কি সবজি আনবো, কি রান্না হবে, শুটিংয়ের জন্য কি রান্না করব, সেই সমস্ত কিছু। যাই হোক, চাটা এবার খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপরে পাগবাবুদের ঘুম থেকে ওঠাতে হবে। সাড়ে 7টার আগে তারা কিন্তু ঘর থেকে কেউ বেরোতে চায় না। তাদের চোখে 7টা পর্যন্ত ঘুম লেগে থাকে। এখন যেহেতু গরমকাল, তাই আমি 7:30 নাগাদ ওদেরকে বারান্দাতে বের করে দিই। তারপরে আবার দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে ঘরে ঢুকিয়ে দিই। আবার বিকেলবেলা 4:30টের দিকে ওদেরকে বারান্দায় রাখি। তারপরে 5:30টা বাজতে না বাজতেই পাগবাবুর ঘরে ঢোকার জন্য অ্যালার্ম শুরু হয়ে যায়। যাই হোক, এবারে পাগবাবুকে আদর করে তারপরে খাঁচাটা বের করে দেব। সকালে ঘুম থেকে ওঠার পর পাগলুবাবুর সাথে আমাকে মোটামুটি মিনিট 5-6 সময় তো কাটাতেই হবে। খাঁচাটা তো বের করা হয়ে গেছে, অপরদিকে এবার তাদের খানা পিনার ব্যবস্থা। ছোলা তো রাতেই ভিজিয়ে রাখি অল্প করে, এক সময় 2 দিনের ছোলা একসাথে ভিজিয়ে রাখি। ছোলা আজকাল দেখছি খুব একটা খেতে চাইছে না, আর জল অবশ্য তাদেরকে একদম ঠান্ডা ঠান্ডা দিতে হবে। পাগলুবাবুর তো আপেল চাই, 2 থেকে 3 টুকরো তাকে আপেল প্রত্যেক দিন দিতে হবে। তারপরে 3-4 ঘন্টা পর আবারও তাকে 2-3 টুকরো আপেল দিতে হবে। আপেল খেতে ভারী পছন্দ করে। আর এর সাথে দিয়ে দিই 2 থেকে 3টে আমন্ড বাদাম। কখনো কখনো আখরোটও ওরা খেতে ভীষণই ভালোবাসে, 2-3 টুকরো আখরোটও দিয়ে দিই। যাই হোক, তাদের খাবারটা এবার দিয়ে নিজের আবার রান্নাঘরের কাজে চলে এলাম। রান্নাঘরে এসে দেখলাম সর্ষের তেলে শিশিতে তেলটা খালি, তাই তেলটা ভরে নিচ্ছি। আর এই রকম তেল ঢালার স্টিলের ফানেল আমি অনলাইন থেকে কিনেছি। মশলা ঢালার জন্য ফানেল কিনেছি, মানে 3টে সেটের ফানেল একসাথে কিনেছি। ভীষণ ইউজফুল। অনেক সময় দেখবেন বটলে তেল ঢালতে গেলে তেল পড়ে যায়, তবে এইভাবে যদি ফানেল ব্যবহার করে তেল ঢালা হয় সেই সমস্যাটা হয় না। আর স্টিলের কেনার কারণে পরিষ্কার করারও কোনো রকম ঝামেলা থাকে না। সিলিকনেরও ফানেল পাওয়া যায়, তবে সিলিকনের ফানেল যদি ব্যবহার করা হয় তাহলে আবার তাকে গরম জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। স্টিল হলে সেই সমস্যাটা থাকে না। আর এক্সট্রা যে তেলটা রয়ে গেল সেটাকে এরকম একটা ক্লিপ দিয়ে আটকে রেখে দিলাম। ক্লিপ দিয়ে আটকে রেখে দিলে তেল আর বাইরে পড়ে যায় না। গার্ডার মুড়ে রাখলে দেখবেন তেল কিন্তু বাইরে পড়বেই পড়বে।
বাজার থেকে ফিরেই আজকে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। এখন বেজে গেছে প্রায় 9:30। 9:30 থেকে রান্না শুরু করলে মোটামুটি 10:30 পৌনে 11টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। একদিকে বসিয়েছি আম দিয়ে টক ডাল, আর এই কড়াইতে বানাচ্ছি চিংড়ি মাছ আর আলু, পটল, ঝিঙে, মিষ্টি কুমড়ো এবং মিষ্টি আলু দিয়ে একটা পাতলা ঝোল। গরমের দিন এরকম হালকা পাতলা ঝোল খাওয়াই আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো। এমনিতেই খুব বেশি পরিমাণে তেল মশলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়, তবে মাঝে মধ্যে স্বাদ বদলাতে আমরা একটু তেল মশলা ঝাল ব্যবহার করি। তবে যা গরম পড়েছে তাতে আর তেল মশলাযুক্ত খাবার না খেয়ে আমার মনে হয় পান্তা ভাত বা জল ঢালা ভাত আর টক ডাল, আলু সেদ্ধ বা আলু পোস্ত ভাত খাওয়াই বেশি ভালো। রান্নাঘরে বেশি সময় কাটাতে তো একেবারেই ইচ্ছে করছে না। সবজিগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প করে ভেজে রাখা চিংড়ির টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এই রান্নাতে সুরেশ্বর ডাঁটাও ব্যবহার করা যায়, তাহলেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 5-7 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নেব, যাতে সবজিগুলো একদম সুসেদ্ধ হয়ে যায়। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা এবার সাঁতলে নিই। ডাল সাঁতলানোর পর নিম বেগুন ভেজে নেব। তেলের মধ্যে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে নিলাম। টক ডালে যদি একটু মিষ্টি না দেওয়া হয় না, তাহলে আমার মনে হয় টক ডালের স্বাদটা ঠিক আসে না। আর ওই যে সবজি দিয়ে চিংড়ির ঝোলটা করলাম তার মধ্যেও একটু চিনি দিয়ে দিলাম। আমাদের আম দিয়ে টক ডাল তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ডালটাকে এবার ঢেলে নিচ্ছি। অন্যদিকে সবজিগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। কড়াইটা আমি টেবিলে শিফট করে দিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে ভেজে নিচ্ছি নিম বেগুন। নিম পাতাগুলো আগেই তেলে ভেজে নিয়েছিলাম। এবারে বেগুনটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, বেগুনটাকে আলাদা করে ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজার সময় অল্প একটু লবণ, মানে স্বাদ অনুসারে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। নিম পাতাটা আগে ভেজে তুলে নিয়েছি, তারপরে বেগুনটা ভালো করে ভাজা হলে নিম পাতাটা এর সাথে মিশিয়ে দেব। এখন এই নিম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কী যে ভালো লাগে কি বলবো। কিন্তু যখন ছোট ছিলাম মা আর বাবাকে দেখতাম ভীষণ নিম বেগুন ভাজা দিয়ে ভাত খেত, আমাদেরও দিত, কিন্তু আমি কখনোই নিম বেগুন ভাজা মুখে তুলতাম না। কি জানি ভয়ঙ্কর তেতো লাগতো বলে খেতে একেবারেই ভালো লাগতো না। এখনও তেতো অবশ্যই লাগে, কিন্তু কেন জানি না এখন এই সমস্ত খাবারগুলোকে খেতে ভীষণই ভালো লাগে। আমার পাগলু বাবু কিন্তু আমার নিম পাতা আর নিমের ডাঁটি খেতে ভীষণ পছন্দ করে। প্রত্যেক দিন তার নিম পাতা আর নিমের ডাঁটি চাই। যাই হোক, আজকে আমার রান্নাবান্না তো কমপ্লিট। এবার মাসির বাড়িতে যা যা খাবার দাবার নিয়ে যাব সেগুলো সমস্ত প্যাকিং করে নিচ্ছি। আগেই ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। কখনোই গরমকালে যদি কোথাও খাবার নিয়ে যেতে হয়, গরম গরম খাবার প্যাক করবেন না। সব সময় কি করবেন, ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে খাবারগুলোকে প্যাক করতে। তাহলে কি হবে, খাবার কখনোই নষ্ট হবে না। আমি এর আগে অনেক ট্রেন জার্নি করেছি, সব সময় বাড়ির বানানো খাবারই নিয়ে যেতাম, কিন্তু কখনোই খাবার আমার নষ্ট হয়ে যেত না। এই রকম পদ্ধতিতে আমি খাবার বানিয়ে নিয়ে যেতাম। আর যদি রুটি বা পরোটা বানাতাম তাহলে কি করতাম, হয় দুধ বা টক দই দিয়ে আটার ডোটাকে মেখে নিতাম, তাহলে 2 থেকে 3 দিন সেই রুটি বা পরোটা নরম থাকতো। মোটামুটি প্যাকিং আমার কমপ্লিট। তবে ভুল একটা হয়েছে, যেটা হচ্ছে ক্লিন র্যাপ দিয়ে আমার মোড়া হয়নি।
ডাল আর ঝোল রাস্তা দিয়ে যদি নিয়ে যেতে চাই তাহলে সারা রাস্তা ডাল আর ঝোল পড়তে পড়তে যাবে। তবে এই ক্লিন র্যাপ ব্যবহার করে, মানে ক্লিন র্যাপ দিয়ে যদি মুড়ে ঝোল আর ডাল তরকারি নিয়ে যাওয়া হয় তাহলে আর কোনো রকম সমস্যা হয় না। আমি যখন দিল্লিতে থাকতাম তখন থেকে আমি এই ক্লিন র্যাপের ব্যবহারটা শুরু করি। আজ মোটামুটি 15 থেকে 20 বছর আমি এই ক্লিন র্যাপের ব্যবহার করছি। সত্যি আমি ভীষণ উপকার পেয়েছি। ছেলে যখন স্কুলে যেত, ছেলে যেহেতু রাজমা, ছোলা, ডাল এই সমস্ত খেতেই পছন্দ করত, আমি ওকে ওই সমস্ত খাবার দাবারই দিতাম রুটির সাথে। ভাত খেতেও একেবারেই পছন্দ করতো না। এইভাবে ক্লিন র্যাপ দিয়ে মুড়ে লাঞ্চ বক্স প্যাক করতাম। তাতে কখনোই ঝোল বা ডাল কোনো কিছু পড়ে বই খাতা নষ্ট হয়নি। যাই হোক, আমার মোটামুটি প্যাকিং তো কমপ্লিট। এবার এগুলোকে ব্যাগে ভরে মাসির বাড়ি দিয়ে আসার পালা। মোটামুটি 11টার মধ্যে আমার আজকে রান্নাঘরের কাজকর্ম শেষ। এবার মাসির বাড়িতে দিয়ে এসে তারপরে বাকি কাজ সারবো। তবে হ্যাঁ, আজকে যা যা রান্না করেছি সেগুলো সবটা কিন্তু আপনাদের দেখানো হয়নি। আপনারা দেখেছেন টকের ডাল, চিংড়ি আর সবজি দিয়ে ঝোল, নিম বেগুন ভাজা। আর বানিয়েছি বড়ি আলু পোস্ত ও ভাপা ভেটকি। বড়ি আলু পোস্তর রেসিপি গতকালই আমি আমার তন্হির পাকশালা কুকিং চ্যানেলে শেয়ার করেছি, তাই আর এখানে রেসিপিটা শেয়ার করলাম না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আশা করি আমার অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও আপনাদের ভালো লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।